তাহলে আমার তো মানে ব্যাপারটা এরকম না আপনি যেটা দিবেন ওইটা নিব, মানলে সব মানতে হবে, না মানলে না। আপনি আপনার সুবিধা মতো জুলাই সনদ মানবেন। আদেশ আর জুলাই সনদ তো এক, আমি তো বললাম আমরা জুলাই সনদে ঠিক আছি, আদেশটা জুলাই সনদেও ঠিক নেই। সার্জি সালাম, আপনি আরো একটি মন্তব্য করেছেন, হয়তো সংস্কার বিষয়টি নিয়ে হয়তো আলোচনা আপনি করবেন, কিন্তু একই সাথে আপনি বলেছেন যে জুলাই সনদ যদি আসলে বাস্তবায়ন না হয় তাহলে এই সংসদ বা এই সরকার বৈধ না। না, ব্যাপারটা এরকম করে না। আমি যেভাবে বলেছি ওখানে আমি আসছি, আমি ভাইকে যে জিনিসটা কারেক্ট করি অ্যাকচুয়ালি, আমার এই জুলাই সনদ 84টা দফা, এটা হচ্ছে আমি কি কি সংস্কার চাই এটা একটা রূপরেখা। আর এই যে আদেশ, এই আদেশটা হচ্ছে আমার এই যে রূপরেখাটা জুলাই সনদ, এটা বাস্তবায়ন করার জন্য সরকার কর্তৃক জারিকৃত একটা প্রশাসনিক নির্দেশনা। এটা ছাড়া আপনি কিভাবে করবেন, কোন প্রক্রিয়ায় করবেন, আপনি করবেন কি না, এটার ভিত্তিটা কোথায়? ভিত্তিটা কিন্তু নাই। তো এই জিনিসটা হচ্ছে এখন আমার ভিত্তি। এটার মধ্য দিয়ে আমি বিএনপি যদি বাস্তবায়ন না করে আমি বিএনপিকে ধরতে পারবো, এবং এটার জনগণের গণভোটটা এটার বৈধতাটা দিয়েছে। যদি বিএনপি তারপরও আইনি ভিত্তিটাকে ক্ষমতায় থেকে পাশ কাটিয়ে যেতে চায়, জনগণের যে বৈধতাটা এটাকে রাজনৈতিকভাবে পাশ কাটানো যায় না, এটার ফল ভোগ করতে হয়। কারণ রাজনৈতিক জিনিস, আপনার পলিটিক্যাল জিনিস, পলিটিক্যালি আপনার এটা মোকাবেলা করতে হবে। এখন 70% মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি এটাকে পলিটিক্যালি ইগনোর করার কোনো সুযোগ নাই। যদি করা হয় এটার ফল পরবর্তী নির্বাচনে দেখা যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি একটু, যেটা হচ্ছে ভাই একটা কথা বললো, হ্যাঁ আমরা চাই বাস্তবায়ন করুক। আরেকটা জিনিস বললো যেটা যে দেখেন জুলাই সনদের, ভাই কিন্তু একটু আগে বলছেন, আমি একদম লিখে রাখছি ওয়ার্ড বাই ওয়ার্ড, যে জুলাই সনদ সব মানবেন দাড়ি কমা সহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা 10টি 84টির মধ্যে 10টি এমন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বাকি 74টার চেয়ে ওই 10টা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার যেগুলো, যেগুলো তারা বর্তমানে অধ্যাদেশগুলো মানে যেই সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছেন। যেমন ধরেন তারা তাদের জায়গা থেকে আমাদের উচ্চকক্ষে তারা দিতে চাচ্ছে হচ্ছে সংসদের যে রেশিও, এই রেশিও অনুযায়ী এটা দিয়ে লাভ কি? ধরেন আমার 214 ভার্সেস 18 সাপোজ, এটা তো নিম্ন কক্ষে, আপনি যদি উচ্চ কক্ষে এটাই দেন তাহলে তো পেলে পুষে উচ্চ কক্ষে সংসদ সদস্য বড় করার কোনো দরকার নেই, এটা তো অতিরিক্ত খরচ। আপনি যদি ওখানে পিআর পদ্ধতিতে দেন তাহলে আপনার যেমন 50% মানুষ থাকবে, বিরোধী দলের সব মিলে 40 to 45% মানুষ থাকবে। তাহলে এটা একটা চ্যালেঞ্জ হবে নতুন, এবং এটা সরকারকে আমরা মনে করি একটা ঠিক পথে রাখার জন্য একটু সহায়তা জায়গা থাকবে। আবার আরেকটা জায়গায় দেখেন আপনি আপনার জায়গায়, যেটা হচ্ছে ভাই বললেন যে মহিলা 5%, জামাত দেয়নি। আসলে জামাত দেয়নি, এটা এনসিপি দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপিও দিতে পারে না 5%। সো জামাত যেমন লঙ্ঘন করেছে, বিএনপি 3.5% দিয়েছে। হ্যাঁ, তাহলে 10টা যদি হয় তাহলে তো অ্যারাউন্ড 3%-এর মতোই হবে। 300-তে 10, হ্যাঁ ওরা তো জিরো। কিন্তু আমরা যেটা মনে করি, ধরেন 80-তে যদি এ প্লাস হয়, 75 পেলেও এ প্লাস কমে যায়, 70 বলে কমে। এখন আপনি ডেপুটি স্পিকার তো নিব না, স্বাভাবিক, কেন নিবে? আপনি প্রথম দিন জুলাই সনদ অনুযায়ী আপনার বা আদেশ অনুযায়ী প্রথম দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা, একদম ডে 1-এ আপনি ওইটাই নেন নাই। তাহলে এর পরের দিন আমি কেন ডেপুটি স্পিকার নিতে যাব? তাহলে আমার তো মানে ব্যাপারটা এরকম না আপনি যেটা দিবেন ওইটা নিব, মানলে সব মানতে হবে, না মানলে না। আপনি আপনার সুবিধা মতো জুলাই সনদ মানবেন। আদেশ আর জুলাই সনদ তো এক, আমি তো বললাম আমরা জুলাই সনদে ঠিক আছি, আদেশ জুলাই সনদেও ঠিক নেই। এক্সাজারেশন করছেন যে কি আপনাকে জুলাই সনদ মানতে হবে। আরে ভাই জুলাই সনদ মানবো বলে তো গণভোটটা করলাম। প্রতারণা তো আলীরা যেখানে এই যে আপনাদের ভিতরে দেখেন সার্জিৎ যেটা বলছে যে গণভোট বৈধতা দিয়েছে, আমরা কি বলছি যে অবৈধতা দিয়েছে? আমরা বলছি একই কথা। এই আপনাদের কাছে দুজনের কাছে একই প্রশ্ন, সেটি হচ্ছে যে এই আলোচনা বা এই তর্ক বিতর্কের মাঝে যে কথাটি এখন বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে তৃতীয় শক্তি অথবা আওয়ামী লীগ ফিরে আসার একটা সুযোগ তৈরি হওয়া। এবং এখানেও আমরা দেখছি বিএনপি বলছে এনসিপি এবং জামাত সে জায়গায় হচ্ছে পন্থা বের করছে, আবার তারাও বলছে বিএনপি নিয়ে আসতেছে আওয়ামী লীগ। আসলে নতুন একটা আলোচনা আনলেন। জি, এই আলোচনা আমার দৃষ্টিতে একরকম, এলাহি নিয়াজ ভাই আছে তিনি একভাবে করবেন। হ্যাঁ, এলাহি নিয়াজ ভাই যদি কোনো কিছু যুক্ত করতে চান বা কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারেন। একটু বলি, দেখেন আমরা একটু ওনার প্রশ্নটা নিয়ে নিই। জি, বক্তব্য শুনছি শ্রোতার মতোই। আমি একটা ব্যাপার আমি খুব খুব ক্যাটাগরিক্যালি বলতে চাই, সেটা হলো যে জুলাই সনদ সরকার বিরোধী দল কোনো পক্ষের পক্ষেই জুলাই সনদ নিয়ে প্রতারণা করার সুযোগ খুব কমই আছে। কারণ হলো যে যখন সবাই সম্মিলিতভাবে জাতির সামনে একদম লাইভ সেটা ছিল, জাতির সামনে স্বাক্ষর করেছেন যে এই সনদকে আমরা বাস্তবায়ন করব, এবং পার্লামেন্টে
বিএনপি সরকারি দল হিসাবে কিন্তু বলেছে যে এটা আরো ভালোভাবে উপস্থাপন করব। দ্যাট ইজ আইনসভায় আর বড় জায়গায় তারা কিন্তু কমিটমেন্টটা করেছে। এরপরে যদি তারা বাস্তবায়ন করতে চেয়েছে আরো ভালোভাবে উপস্থাপন করে, সেটা যদি ভবিষ্যতে না দেখি আমরা, তাহলে প্রতারণা করবো। আমরা তো বলতে পারি যে বিএনপি সরকার জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু আমার তারা বলেছে তারা করবে, এবং এমনকি আচ্ছা। ওই গুম খুনের ব্যাপারগুলিও তারা পর্যালোচনা করে পার্লামেন্টে আসবে এবং করবে। তা আমরা পার্লামেন্টে কথা হতে পারে, অনেক কথা হয়, অপোজিশনের কথায় কেন সরকারি দলগুলি বিচলিত হবে? অর্থ কোনো কারণ নাই। আমার যেটা মনে হয় যে বহু বছর ধরে আমাদের দেশে, মানে সিংহভাগ সময়টা তো আমাদের দেশে নিয়ন্ত্রিত ডেমোক্রেসি ছিল এবং খুব অনুগত অপোজিশন ছিল, যে কারণে হঠাৎ করে অপোজিশন থেকে কোনো কথা আসলে আমরা সহজে মানতে পারি না। এটা একটা ব্যাপার কিন্তু আমাদের এখানে ঘটেছে। যাই হোক, এইসব কথা আসবে এবং অনেক রেথরিক আছে যেগুলি পলিটিশিয়ানরা বলবে। কিন্তু আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো বিডিআর এর আমাদের বর্ডারের যে ব্যাপারটা, যেটা সার্জিস আলম সাহেব বলেছেন, আপনার আমাদের ডিপ্লোমেসিতে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হলো যে আপনার একটা আমাদের কি বলে একটা ব্যাকডোর আলোচনা, এটা আলোচনার জায়গাটা সবসময় খোলা থাকবে, এবং আমাদের বাস্তব পজিশনটা কি। এবং শুভেন্দু সাহেব যেদিন মানে বিজেপি যখন ওয়েস্ট বেঙ্গলে যখন নির্বাচিত হলো, তখনই কিন্তু কথা উঠলো যে তারা তারা পুশিং করবে। তখন আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন হুমায়ুন সাহেব, তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমরাও কিন্তু ব্যবস্থা গ্রহণ করব। আমার মনে হয় অ্যাকর্ডিংলি আমাদের যে বিজেপি, তারা কিন্তু যথাযথভাবে তারা এই ব্যাপারটা কিন্তু হ্যান্ডেল করছে। এবং আমাদের উপস্থাপিকা বললেন যে এই বীরত্ব গাথা আমরা অনেকদিন দেখি না। আসলে আমাদের বিডিআর যখন ছিল, এই বীরত্ব গাথা কিন্তু আমরা বহুবার দেখেছি, যেমন পাদুয়ার ঘটনা যদি আপনাদের মনে থাকে, কিংবা বড়ইবাড়ি। এবং এই বীরত্ব গাথার কারণেই কিন্তু আমাদের বিডিআর এই বড় কিলিংটা হয়েছে, যার সঙ্গে আমাদের প্রতিবেশীদেরও যুক্ত থাকার কথা বলা হয়। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এই প্রথম সরকারি এবং একটা পার্লামেন্ট, যেখানে আমি বলবো বৃহত্তর অর্থে দুইটা পক্ষ, প্রথম হলো সরকারি দল এবং বিরোধী দল, উভয়কেই এদেশের মানুষ একটা জাতীয়তাবাদী শক্তি হিসাবে চিনে, এই প্রথম। এবং এই পার্লামেন্ট যদি সত্যিকার অর্থে অর্থবহ ডেমোক্রেসি কিংবা অর্থবহ বিষয়গুলো আমাদেরকে উপস্থাপিত ব্যর্থ, শুধু অপোজিশন, শুধু সরকারি দল না, বিরোধী দলও ব্যর্থ হবে। এবং উভয় পক্ষকে এবং সেই এখন ব্যর্থতার আসলে সুযোগ নেই। যেই আলোচনা আসলে তখন প্রশ্নটাই আমরা করছিলাম যে পতিত যেই দল, তারা ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় বলে নানা ধরনের আলোচনা চলছে। হ্যাঁ, কিন্তু আমাদের কথা হলো যে কথা হবে। দেখেন, এবং পতিত অনেক ফ্যাসিবাদ, সময় হয় কি, আমাদের পলিটিশিয়ানরা অনেক শব্দ প্রয়োগের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় সমস্যা হয়, মানে প্রপার শব্দ অনেক সময় হয়তো আসে না। এখানে চার্জিস হয়তো প্রতারণা বলতে যে আমি মনে করি না যে সে মিন করেছে যে যে অর্থে প্রতারণা শব্দটা বলা হয় সেই অর্থে। আমার মনে হয় যে এরা এই সরকারি দল জি, এই অঙ্গীকার থেকে পিছিয়ে যাওয়া, জুলাই সনদ জি। বাস্তবায়নের অঙ্গীকার থেকে নিশ্চয়ই। পিছিয়ে যাওয়ার ইলাহি ভাই, এটাও তো আমি আমার- বললাম যে ও হয়তো আশঙ্কা প্রকাশ করছে যে অনাস্থার থেকে আমি যে আশঙ্কা সবাই করতেই পারে। আমি আশঙ্কা করতেই পারি যে আপনি আমাকে বিব্রতকর প্রশ্ন করবেন, হয়তো করছেন না। আশঙ্কা এক জিনিস, অনাস্থা আর একটা জিনিস। এখন বক্তব্য হলো যে এই যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এটা একটা একাডেমিক ডিবেটস, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা। আমাদের অভ্যুত্থানের শক্তির মধ্যে, মানে এটা এই কারণেই হচ্ছে, আরেকটু যদি আমি প্রেক্ষাপটটা বলি, যে বেশ কিছু আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা বা মাঝ পর্যায়ের নেতা কর্মীরা, তারা কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বিরোধী দলের ভিতরে এই ধরনের একটা ধারণা তৈরি হচ্ছে যে সুযোগ তৈরি হয়ে যাচ্ছে তাদের ফিরে আসার, এবং সেটা সরকারই করছে। সাধারণ আইসিটি অ্যাক্টে যাদের বিচার হচ্ছে, সেটা বিচারের দৈর্ঘ্য অনেক বড় হচ্ছে। আবার দ্রুত বিচারে আপনার মামলার জটে এত বেশি বেড়েছে যে আরো নতুন নতুন কোর্ট বসাতে হচ্ছে। আর সাধারণ আইনে অনেকে মুক্তি পাবেই। আপনি কাউকে এইভাবে আটকে রাখতে, আইনের জামিন হবে, বিচার হবে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এইগুলো আলোচনা না করে আপনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কি আসবে না। অনেকে বলছে যে বিরোধী দলের আজকে যে গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্দ্ব,
সংঘাত, আস্থা অনাস্থার এই ফাঁক ফোকর দিয়ে আওয়ামী লীগ চলে আসবে, অনেকে বলছেন, এটাই স্বাভাবিক বলা। তারপরে বলছেন যে আওয়ামী লীগকে তো রাজনৈতিকভাবে রাজনৈতিক কার্যক্রম ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ করেছে। আমাদের সরকার বলছে যে যদি কার্যক্রম করে তাহলে তাদের কি বিচার হবে সেটা আমরা করেছি, যে যদি কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, আপনারা আইনে পরিণত করেছে, হ্যাঁ কার্যক্রম যদি আপনারা নিষিদ্ধ, আইনে পরিণত করেছে, হ্যাঁ কার্যক্রম যদি নিষিদ্ধ যদি করে কেউ তাইলে কি হবে সেটা আমরা আইন করেছি। এখন এই আইন করেন আর আপনি নিষিদ্ধ করেন, এইভাবে একটা রাজনৈতিক দলকে, আমার ব্যক্তিগত অভিমত, জামাতকে কি আপনি ওই কিছু করতে পেরেছেন? আওয়ামী লীগকে হয়তো পারবেন না, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবেন না, এটা হলো আমার ব্যক্তিগত অনুমত। হয়তো এলাই নিয়ে আসবে, আমার সাথে এক হবে না, হয়তো আরও যারা পলিটিক্যাল বিশেষজ্ঞ তারা আমার সাথে এক হবে না। কারণ একটা পলিটিক্যাল পার্টি গ্রোন আপ হয় কখন? যখন সে কোনো প্রোগ্রামস এবং জাতির সামনে কোনো একটা কর্মসূচি তুলে ধরে, যে জাতিকে তারা কি দেবে, তাদের ইডিওলজিটা কি, তাদের প্রোগ্রামটা কি, তারা কিভাবে দেশটাকে দেখতে চায়। আওয়ামী লীগের এতদিনের যে বয়ান ছিল সেই বয়ান কিন্তু পরাস্ত হয়েছে, সিরিয়াসলি পরাস্ত হয়েছে। আওয়ামী লীগের একটাই বয়ান ছিল মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাকে নিয়ে তারা ব্যস্ত, কিন্তু এবং সেই মুক্তিযোদ্ধাকে বেচা কিনা করে শেষ। তারা যদি এখন এসে বলে যে আমরা দেশে এখন উন্নয়ন ঘটাবো, আমরা দেশে দুর্নীতি কমাবো, এ কেউ বিশ্বাস করবে? এই বয়ান তাদের পরাজিত হয়েছে, নতুন কোনো বয়ান তাদের তৈরি করতে হবে। যেমন ধরেন যে মুসলিম লীগ তৈরি হয়েছিল পাকিস্তান সৃষ্টির জন্য। মুসলিম লীগের একটা অ্যাচিভমেন্ট হলো তারা পাকিস্তান আন্দোলনে জয়লাভ করেছিল এবং জমিদার প্রথা বিলোপ করেছিল, জমিদারি প্রথা। এরপরে মুসলিম লীগ আর মানুষের সামনে কোনো রাজনৈতিক বয়ান আনতে পারেনি। 1979 সালেও মুসলিম লীগের মতো দল 10টি আসনে জয়লাভ করেছিল। 1979 সাল, বেশি দিনের কথা না, 10টি আসনে জয়লাভ করেছিল। তারপরে আরেকটি নির্বাচনের ক্যান্ডিডেটই দিতে পারেনি, কেন? রাজনৈতিক বয়ান তৈরি করতে পেরেছিল না। ওই পাকিস্তান আন্দোলন, জমিদারি প্রথা। আওয়ামী লীগ 49 সালে তৈরি করার পরে বাংলাদেশ আন্দোলন, সে আন্দোলনে আমরা অর্জন করেছি, সে আন্দোলন বেচা কিনা করে আওয়ামী লীগ প্রচুর ব্যবসা করে গেছে। এখন আর এই বয়ান মানুষের কাছে চলে কিন্তু না। কেন তারা নতুন বিরোধী দল কোনো বয়ান বলছে যে আপনাদের মাধ্যমেই আসলে ফিরে আসার আমাদের সুযোগ তৈরি মাধ্যমে ফিরে হচ্ছে? আসবে কেন? আমাদের আর্ক ট্রাইবেল, আমাদের মাধ্যমে ফিরে আসবে কেন? আমাদের আর্ক ট্রাইবেল, তারা যদি কোনো পলিটিক্যাল বয়ান তৈরি করতে পারে, তারা যদি কোনো পলিটিক্যাল বয়ান তৈরি করতে পারে, তারা যদি তাদের নেতৃত্ব জনগণকে সে বিশ্বাসযোগ্যতা আনতে পারে, তাহলে জনগণ তাদের কাছে যাবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত দিয়ে বলছি, আওয়ামী লীগের সামনে নতুন কোনো বয়ান তৈরি করবার কোনো আমি লিটারেচার আর পাই না। তারা যদি বলে যে বাংলাদেশকে সমৃদ্ধ করে তুলবো, তাহলে মানুষের বিশ্বাস করবে, ভাই তুমি সমৃদ্ধ করতে পারবে না। জি, আমি Seriously একটু পরাজিত জাস্ট হয়েছে। ভাইয়ের সাথে অ্যাড করি একটা জিনিস, যেটা হচ্ছে আমি ওইটা আমার জায়গা থেকে মনে করি যে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে আজকে থেকে 2 বছর আগে রাজনীতিটা করেছে, যেই মাত্রায়, যেইভাবে, এই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে এভাবে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। অন্যতম কারণ হচ্ছে যে আপনার একটা রাজনৈতিক দল যখন ন্যাশনালি আপনি মানে বাংলাদেশের সবচেয়ে বেশি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চান, জনগণ যখন আপনার উপর আস্থা রাখতে চাইবে, তখন আপনার ওই লিডারশিপটা সামনে লাগবে। এখন যেই লিডারশিপের নেতৃত্বে দেশে একটা গণহত্যা হলো, যখন আমার তরতাজা এখন স্মৃতিগুলো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে আছে, যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো 5ই অগাস্টে কিংবা জুলাইয়ের শেষ দিকেও, যখন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ নামলো না, কারণ আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা মনে করছিল অনেক হয়ে গিয়েছে। আমি তো এরকম শত শত হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের আছে যারা তাদের জায়গা থেকে তখন এটা মনে করছিল যে আওয়ামী লীগ অনেক বেশি করে ফেলেছে, এদেরকে আর সমর্থন দেওয়ার সুযোগ নেই। নাহলে আপনি দেখেন আমাদের এই জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগ আমাদেরকে গুলি চালিয়েছে, আমাদেরকে বাধা দিয়েছে, হত্যাযজ্ঞ করেছে পুলিশের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যে বলে তাদের 20% 25% আছে, তারা কি রাস্তায় নেমেছিল কেউ প্রতিরোধ করতে? নামে নাই। তার মানে তাদেরও অনাস্থা তৈরি হয়েছিল। সো তাদের যারা সমর্থক ছিল, শুভাকাঙ্ক্ষী, তাদের বিশাল একটা অংশের যারা অন্ধভক্ত, শুধুমাত্র 2-4-5%, তারা বাদ দিয়ে তাদের এই অনাস্থা তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, তাদের এই লিডারশিপের নেতৃত্বে বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে। সেই লিডারশিপ কোনোদিন বাংলাদেশের যারা এখন বেঁচে আছে তারা ওই লিডারশিপকে বাংলাদেশের লিডারশিপ হিসেবে কোনোদিন গ্রহণ করবে না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, 5 বছরের একটা ছেলে হয়তো স্কুলে পড়ে, সেও এবার রাস্তায় নেমেছিল ওই 2 আগস্ট, 3 আগস্ট, 5 আগস্টে। তাহলে সে তো এটা দেখেছে তার সামনে, সে এটার রাজসাক্ষী।
তাহলে সে তো তাকে কোনোদিন লিডার হিসেবে মানবে না। আরেকটা জিনিস, আওয়ামী লীগ ভাই যেটা বললেন, যে জিনিসটাকে বেছে তারা দলটা করার চেষ্টা করেছে, তারা যদি মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, আমরা নির্দ্বিধায় স্বীকার করব, কিন্তু ওই মুক্তিযুদ্ধটাকে শুধু সামনে রেখে আপনি অপশাসন, দুঃশাসন, লুটপাট, চুরি চামারি, দুর্নীতি, সিন্ডিকেট, কালোবাজারি সব করবেন, মানুষ তো মেনে নিবে না। কারণ মানুষ প্রতিনিয়ত এটার মধ্য দিয়ে নিপীড়িত হয়েছে। তো সামগ্রিকভাবে তারা এই যে সিস্টেমগুলো যেগুলোর দ্বারা মানুষ নিপীড়িত হয়েছে, মানুষ এটা মনে করে এগুলো এই 16-17 বছরে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে। এবার আরেকটা জিনিস দেখেন, আপনি যে জিনিসটা বললেন, আমরা যেটা আশঙ্কা করছি বিরোধী দল হিসেবে, যে আওয়ামী লীগ আসবে কিনা। যেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আসার সম্ভাবনা নাই। এবার আরেকটা আওয়ামী লীগ, যেটা ধরেন ওই বলে যে কিছু ভালো লোকজন, রিফাইন্ড, এরা মিলে যদি একটা আওয়ামী লীগ করে, মানে ধরেন আরেকটা জাতীয় পার্টি, তারাও আসবে কিনা, এটার আসলে অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল। আমি এটা কিন্তু বিএনপি কেন বলছি না, এই ক্ষমতাসীন দল যেই হইতো সেই ডিসাইডিং ফ্যাক্টর হতো। এরকম যদি কোনো ধরনের আমরা দেখি, তাহলে কি তখন মেনে নেবেন আপনারা? না, আমি আমার ইয়াটা শেষ করি, ব্যাখ্যাটা, তারপর আমি ওটা নিয়ে আসছি। মানে কেন ডিসাইডিং ফ্যাক্টর বিএনপি, কারণটা হচ্ছে ধরেন দুইটা জায়গা থেকে হইতে পারে এটা। একটা হচ্ছে যে বিএনপি যেইভাবে দেশ চালাচ্ছে, তীব্র একটা অসন্তোষ তৈরি হলো, ঠিকমতো ফাংশন করতে পারলো না, মানুষ তাদের জায়গা থেকে একটা অস্থিতিশীলতার দিকে গেল। তখন বিএনপির যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের আগের যে একটা কালচার ছিল দুঃশাসনের, এটা যদি তারা চেষ্টা করছে কন্ট্রোল করা, শাস্তি দিচ্ছে, বহিষ্কার করছে, আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, কিন্তু তারপরও যদি তারা এটা কন্ট্রোল না করতে পেরে কোনো ক্রমে দুঃশাসনের দিকে যায়, তখন আওয়ামী লীগের দুঃশাসনটা একটু ছোট হয়ে যাবে, কম্পেয়ার শুরু হবে, তখন ছোট হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা একটা স্পেস পাবে, ছোট স্পেস। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, না হ্যাঁ বলছি, আমি শেষ করে আমারটা নিয়ে আসবো, অবশ্যই এনসিপিটা আনবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, এইখানে যখন ওরা স্পেস পাবে, এবং আমরা কেন মনে করি বিএনপির ভালোভাবে ফাংশন করা দরকার, কেন প্রত্যেকটা ভুল চোখে চোখ রেখে ঠিক করে দেই, সংশোধন করে দেই, কঠোর সমালোচনা করি, কারণ এইখানে যদি এই জায়গায় বিএনপি ঠিকমতো তারা ফাংশন না করতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবে ওই যে জায়গাটা, যে ভ্যাকুয়ামটা, এটা কিন্তু আরেকজনের স্পেসটা পূরণ করার সুযোগ তৈরি হবে, ওই একটা স্পেস পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস হবে, ভাইরা যেটা বলে আর কি মাঝে মাঝে, যে জামায়াতের যে একটা ধর্মভিত্তিক রাজনীতি আছে, যেটার সাথে আমাদের কিন্তু আদর্শিক অবস্থান ভিন্ন, আমরা কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্স করি, যেটা বিএনপিও তাদের জায়গা থেকে করছে, মধ্যম পন্থার রাজনীতি। সো একদিকে যদি জনপ্রিয়তা কমে, আরেকদিকে কিন্তু বাড়বে। সো আমরা অটোমেটিক তাদেরটা বাড়িয়ে দিব, আমাদের অ্যান্টি একটা সেন্টিমেন্ট তৈরি করে বাড়িয়ে দিব। এরকম ভোট হয় না, অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের মধ্য দিয়ে অনেক ভোট বিএনপি পেয়ে যায়, আবার ভাইস ভার্সা হয়েছে অনেক, আমরা দেখেছি। সো এই জিনিসটা হবে। এখন আমাদের অবস্থানটা কোথায়, এটা একটা। আরেকটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া, আপনি যেটা বললেন, অসংখ্য এখন এটা নির্বাচনের সময়কার পলিটিক্যাল কমিটমেন্টের ভিত্তিতে। আমি একটা জিনিস স্পষ্ট করি, এটা কিন্তু আমি বলছি না বিএনপির পলিটিক্যাল কমিটমেন্ট, তারেক রহমানের পলিটিক্যাল কমিটমেন্ট, নো। এটা হচ্ছে স্থানীয়ভাবে যে যেখানে ইলেকশন করেছে, সে ওইখানে স্থানীয় আওয়ামী লীগের বেশ কিছু বড় বড় নেতাকর্মীর সাথে পলিটিক্যাল কমিটমেন্ট করেছে। কারণটা হচ্ছে মাঠ পর্যায়ে অনেক জায়গায় বিএনপির জন্য খুব চ্যালেঞ্জ ছিল জিতে আসা। আপনি দেখেন এখানে অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপির এক ধরনের যোগসাযোগের আমি আপনি ওইটাতে কথা আসতেছি। বলছেন।